শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় থমথমে যাত্রাবাড়ি, বিজিবি মোতায়েন, কঠোরতা নয় শান্তিপূর্ণ সমাধান চাই সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ, বাংলাদেশ সীমান্ত অবরোধের ঘোষণা পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি। তত্ত্বাবধায়ক ফেরানো দ্বিকক্ষ সংসদ সহ বিএনপির ৬২ সংস্কার প্রস্তাব, নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার, বললেন আলী রিয়াজ। এবং অসময়ে ডেঙ্গুর তাণ্ডবে চিকিৎসকদের উদ্বেগ, খোদ হাসপাতালেই মশার উপদ্রব, মশক নিধন অভিযান মনোযোগী হওয়ার পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে ডেমরা ও যাত্রাবাড়ি। নতুন করে পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় সেজন্য মাহবুবুর রহমান মোল্লা কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও সকাল থেকে যাত্রাবাড়িতে যান চলাচল করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর ৩ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে সোমবার যাত্রাবাড়ি ডেবরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। সহপাঠী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সোমবার দফায় দফায় সংঘর্ষে মাহবুবুর রহমান মোল্লা, কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা জড়ায়। শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন দমাতে আগের মতো কঠোর হতে চায় না অন্তর্বর্তী সরকার, এমনটা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা করা হবে। আর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের অভিযোগ, দুর্নীতির টাকা ঢেলে অস্থিরতা তৈরি করছে ফ্যাসিস্টরা। অফিস ও স্থাপনা ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন ২ উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি নেতারা। ৩ কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ সহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে, তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা পালন করতে হবে। নিউজ দেখা বন্ধ করে দিয়েছে, টকশো দেখা বন্ধ করে দিয়েছে, কারণ মানুষের কাছে খুব ক্লিয়ার যে আসলে কি বলা হবে। এখানে মানুষ আগেই অনুমান করতে পারছে এই নিউজে কি বলা হবে, এই টকশোতে কি বলা হবে। আসলে তো ন্যূনতম যে গণতান্ত্রিকতা রাখতে হয় সেইটাও আসলে ছিল না। ফলে মানুষের মিডিয়ার থেকে কিন্তু সেই যে ট্রাস্ট, মিডিয়া তো একটা ট্রাস্টের জায়গা, সেই ট্রাস্টের জায়গা কিন্তু অনেকখানি কমে গেছিল। বিপ্লবের কারণে পুলিশের ল এবং অর্ডার মিস হতে পারে উল্লেখ করে পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলো সহযোগিতা চান তথ্য উপদেষ্টা। তার অভিযোগ, ফ্যাসিস্টরা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। যে কোনো দেশে বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সামাল দেওয়ার ক্ষেত্রে জনগণের ভিতরে যেই নানা ধরনের সক্রিয় অংশ থাকে তাদের অনেক বেশি ভূমিকা রাখতে হয়, যেমন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন। এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের সেই সহযোগিতাটা দরকার, আমরা তাদের কাছে সেটা বরাবরই চাচ্ছি। এদিকে সুনামগঞ্জে একটি হাওর পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আলোচনা করেই সমাধানের পথ খোঁজা হবে। আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করব। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো। দাবি দেওয়া নিয়ে রাস্তায় সহিংস আন্দোলন কাম্য নয় বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 2 কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে, 2 কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা সহ ৬২ সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি, যার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা এবং উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ড আলী রিয়াজ বলেন, নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে।
আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে সংস্কার প্রস্তাবনার লিখিত কপি জমা দেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, এটা মানুষের 1 নম্বর আকাঙ্ক্ষা। সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই আগস্ট বিপ্লবের পর বর্তমান বাস্তবতা উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর পদ রাখা সহ নির্বাহী, বিচার এবং আইনসহ সব বিষয়ে প্রস্তাবনা রয়েছে। বাংলাদেশের বর্তমানে জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট বিপ্লবের শহীদের অঙ্গীকার, রক্তের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতা, এগুলোকে বিবেচনায় নিয়ে এবং ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফুয়ের সৃষ্টি না হয়, এখন আয়কতন্ত্রের সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখে আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি। সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ডক্টর আলী রিয়াজ সাংবাদিকদের জানান, প্রস্তাবনা এখনও পর্যালোচনা করা হয়নি। আলোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেয়া হবে। সংস্কার কমিশনের হাতে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিছু সুপারিশ করার কথা। তো আমরা প্রস্তাবগুলোর মধ্য দিয়ে আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে 90 দিন। তো আমরা সেই প্রস্তাবগুলো দেব। তারপরে নির্বাচনের প্রক্রিয়াগুলো এক হচ্ছে যে নির্বাচন সংস্কার সংক্রান্ত একটা কমিশন আছে, তারা বলবে। নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে জানিয়ে মূল বিষয় নিয়ে কাজ করার কথাও জানান ডক্টর আলী রিয়াজ। নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্বর্তী সরকার। সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যে প্রস্তাবগুলো, যে মতামতগুলো এসছে, সেগুলোর থেকে আমরা সুপারিশ তৈরি করি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। চিন্ময় দাস গ্রেপ্তারের আঁচ লেগেছে প্রতিবেশী দেশ ভারতেও। দাবি আদায়ে প্রয়োজনে বাংলাদেশ সীমান্ত অবরোধ করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে সনাতনী ধর্মাবলম্বীরা। সোমবার রাতে শহরের দেওভোগ আখড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। চিন্ময় প্রভু গ্রেপ্তারের প্রতিবাদে আমাদের নারায়ণগঞ্জ ছাত্র সমাজ সহ সকল সংগঠন একত্রিত হয়ে আমরা 10 মিনিটের নোটিশে যেভাবে এসেছি সেভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, তার বিন্দুমাত্র কোনো অপরাধ নাই। বিক্ষোভ হয়েছে বন্দরনগরী চট্টগ্রামেও। চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেন চিন্ময় দাসের অনুসারীরা। গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তারা। একই দাবিতে নাটোর শহরে কানাইখালী এলাকায় বিক্ষোভ শেষে ইসকন নেতার দ্রুত মুক্তির দাবি জানানো হয়। কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হবে সকল সংগঠন। এদিকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দল বিজেপি। এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বলবো রাত্রে এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম। সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। সবশেষ খবর জানবো সহকর্মী সুমন কুমারদের কাছ থেকে। সুমন, চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে চট্টগ্রাম শহরের সার্বিক পরিস্থিতি এখন কি আমাদের জানাবেন? চট্টগ্রামের যে লালদিঘি অর্থাৎ কোর্ট বিল্ডিং এর নিচে রয়েছি।
আমরা দেখেছি দুপুর বেলা 3টার পর থেকে যখন চিন্ময় প্রভুকে কারাগারে নিয়ে আসার পথে কিন্তু তার ভক্তরা গাড়ির সামনে কিন্তু গাড়িটি আটকিয়ে দেওয়ার পরে পুলিশ এবং সেনাবাহিনী বিজিবি তাদেরকে অনেক অনুরোধ করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, অর্থাৎ যেহেতু আদালতের রায়ে তাকে কারাগারে প্রেরণ করার কথা বলা হয়েছিল, কিন্তু তার ভক্তরা কিন্তু সেটি না মানার কারণে পুলিশের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষ এক পর্যায়ে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে। এরপর চট্টগ্রামে যে শিক্ষানবিশ একজন আইনজীবী নিহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি এবং তাদের সংঘর্ষের কারণে এরপর থেকে কিন্তু এখনো বর্তমানে পরিস্থিতি থমথমে বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং নগরীর বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন এবং এই যে শিক্ষানবিশ একজন আইনজীবী নিহত হওয়ার ঘটনায় কিন্তু এখানে বিক্ষুব্ধ জনতা এখনো লালদিঘির আশেপাশে কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন এবং যে সনাতনীরা কিন্তু এই মুহূর্তে এই লালদিঘির আশেপাশে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না, তবে তারা পাড়ার অলিগলিতে মধ্যে তারা অবস্থান নিয়েছে বলে প্রশাসন জানিয়েছেন এবং যারা এখানে বিক্ষুব্ধ জনতা রয়েছে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং যে শিক্ষানবিশ একজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তো থেমে থেমে আসলে কিছুক্ষণ পর পর এই পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটছে, যে অলিগলির ভিতর থেকে যখন পাথর ছোড়া হয় তখন কিন্তু আরেক দল কিন্তু তাদেরকে পাথরে নিক্ষেপ করছেন। তো আমরা কিছুক্ষণ আগেও দেখছি বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে, কারো হাতের থেকে রক্ত বের হচ্ছে, কারো পিঠের থেকে রক্ত বেরোচ্ছে, এরকম অনেককে নিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি একটি ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু কেন্দ্রীয় কারাগারের দিকে যাচ্ছেন এবং আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ এবং এই প্রশাসন সেনাবাহিনী কিছুক্ষণ আগেও তারা কিন্তু এই লালদিঘির পার থেকে একটি টিম কিন্তু তারা এই কেন্দ্রীয় কারাগারের পাশ দিয়ে গিয়েছেন। এই মুহূর্তে যে একটি ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, আসলে এটা কোথায় যাচ্ছে, কোনো জায়গায় অগ্নি কাণ্ড ঘটনা ঘটেছে কিনা না সংঘর্ষের কারণে যাচ্ছে কিন্তু আমরা বলতে পারছি না। সব মিলিয়ে যদি বলি চট্টগ্রামের পরিস্থিতি কিন্তু খুবই থমথমে বিরাজ করছেন এবং দোকানপাট বন্ধ রয়েছে, যানবাহন চলাচল খুবই কম আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু যানবাহন একটু চলছে, এর আগে কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। তো চট্টগ্রাম থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গুর আক্রান্ত রোগী, বাড়ছে মৃত্যু ও নতুন সংক্রমণের সংখ্যা। এদিকে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীর স্বজনরা জানালেন খোদ হাসপাতালেই মশার উৎপাতের কথা। এ নিয়ে শঙ্কায় আছেন তারা। এজন্য আশপাশের ভবন মালিক ও সিটি কর্পোরেশনের উদাসীনতাকে দায়ী করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সুরাইয়া মুন্নির প্রতিবেদন। সাধারণত শীত এলেই কমে যায় ডেঙ্গুর প্রভাব, তবে এবছর নভেম্বরের একেবারে শেষ ভাগে এসেও অনুকূলে নেই ডেঙ্গু পরিস্থিতি। হাসপাতালে প্রতিদিন নতুন রোগী আসছে 1000-এর কম বেশি, মৃত্যুর সংখ্যাও গড়ে 10 জন। প্লাটিলেট কমে যাওয়া সহ নানান জটিল উপসর্গের কথা জানান আক্রান্তরা। পেটে এবং ফুসফুসে পানি চলে আসছিল, তারপর হচ্ছে প্লাটিলেট কমে যাচ্ছিল এবং প্রেশার ফল করছিল। তো 12,000 প্লাটিলেট কমে যাওয়াতে এখানে ভর্তি হয়েছি। 15,000 প্লাটিনাম ছিল, তারপরে টেস্ট করার পর 7,000 এসব। অভিযোগ আছে হাসপাতালের পরিবেশ নিয়েও। বেশিরভাগ হাসপাতালে মশার উপদ্রব, ফলে চিকিৎসা নিতে এসেও আতঙ্কে থাকেন রোগী এবং তাদের স্বজনরা। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা দেখছেন তারা। রোগী হয়তো নাহলে আমরা মশারির তলে হয়তো কোনো রকম রাখলাম, কিন্তু রোগীর বাইরে যে থাকে, যারা রোগীর সাথে লোক থাকে, তাদের তো কামড়াচ্ছে। এমনকি ওয়াশরুমে বিভিন্ন চিবাচাপাই প্রচুর পরিমাণ মশা আছে, যে অনেক মশা মাছি, এটা অনেক সমস্যাই করতেছে। এটা কিছু করার নেই আমাদের, আমাদের এইভাবে থাকতে হইতেছে, আমাদের তার কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা করে নেই। মশার উপদ্রবের কথা স্বীকার করে এর দায় সিটি কর্পোরেশনের উপর চাপান ডিএনসিসি হাসপাতালের এই কর্মকর্তা। আমাদের হাসপাতালের ভেতরে যে অংশটুকু রয়েছে সেখানে আমরা আমাদের যারা কর্মী রয়েছে তাদেরকে আমরা কাজে লাগাচ্ছি, কিন্তু আমাদের হাসপাতালের ঠিক পাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেখানের অবস্থা যেরকম, সেই জায়গাটা থেকে যদি আমরা পরিষ্কার না করতে পারি, সেই মশাগুলো তো আমাদের হাসপাতালের মধ্যে চলে আসছে। তো এই জায়গার দায়গুলো
যাদের নেয়ার কথা তাদের তো আমরা সেরকমভাবে দেখছি না যে তারা এতটা সচেতন হয়েছে বা তারা এতটা অ্যাক্টিভ রয়েছে। ডেঙ্গু বিস্তার রোধে জনসচেতনতা সহ আক্রান্তদের দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। চিকিৎসকের ভূমিকা রয়েছে, তার চাইতে অনেক বেশি ভূমিকা পরিবার বা সমাজের বা আমাদের যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তাদের। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। কর্পোরেশনের কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার 7 যাত্রী নিহত হয়েছেন। সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। এদিকে নাটোরের কদমচিলানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 2 জন নিহত হয়েছেন। আফরিন পপির ডেস্ক রিপোর্ট। কুমিল্লার বুড়িচংয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি বুড়িচংয়ের কালিকাপুর এলাকায় একটি ক্রসিং দিয়ে পার হওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা 4 যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও 3 যাত্রীর। অত্যন্ত দুঃখজনক। আজকে আরো কয়েক অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে যদি একটা রেল ক্রসিং থাকতো আজকে এইভাবে 27 জন জীবন যাইতো না। মানে গেটে দেবে না, লুক থাকতে হবে, বুঝছেন? এটা একটা উপজেলার রোড, এটা বুঝছেন? এটা করে এভাবে গাড়ি চলতে থাকে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে পুলিশ। সর্বমোট 7 জনের লাশ পেয়েছি। 7 জনের মধ্যে 4 জন মহিলা, 3 জন পুরুষ। আর সব লাশ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করেছি। এদিকে নাটোরের লালপুরে পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাক কদমচিলান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে উল্টো দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ট্রাক চালকের। আফরিন পপি, মোহনা সংবাদ। জরিপের অসঙ্গতির কারণে পারিবারিক বিরোধ বাড়ছে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা হাসান আরিফ। দুপুরে ভূমি ভবনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, হয়রানি নয়, দক্ষতা আর চিন্তায় নতুনত্ব আনার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বৈষম্য দূর করার আশ্বাসও দেন ভূমি উপদেষ্টা। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সালেউদ্দিন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। দেশের বাইরের খবর। ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগ দাবিতে পিটিআই সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পাকিস্তান। সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর 6 সদস্য নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে প্রশাসন। আর সরকারকে মানবাধিকার লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তিসহ বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পদত্যাগ দাবিতে তীব্র আন্দোলন চলছে পাকিস্তানে। ইমরানের কর্মী সমর্থকদের গ্রেপ্তার ও দমনপীড়ন করেও জনস্রোত ঠেকাতে পারছে না সরকার। রাজধানী ইসলামাবাদের আশপাশে পিটিআই নেতাকর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে আধা সামরিক বাহিনী ও পুলিশের 6 সদস্য নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েন করেছে সরকার। বিক্ষোভ ও বিশৃঙ্খলাকারীদের দেখামাত্র গুলি করার ক্ষমতা দেয়া হয়েছে সেনাবাহিনীকে। আইন শৃঙ্খলার স্বার্থে প্রয়োজনে যে কোনো এলাকায় কারফিউ জারির নির্দেশনাও দেয়া হয়েছে। আগের দিন অর্থাৎ রোববারই পিটিআই নেতাকর্মীরা ইসলামাবাদে জমায়েত হওয়ার ঘোষণা দেন। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধের পাশাপাশি 2 মাসের জন্য শহরে 144 ধারা জারি সহ সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়। অগ্নিগর্ভ পরিস্থিতিতে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। একই সঙ্গে পাকিস্তান সরকারের প্রতি মানবাধিকার রক্ষার পাশাপাশি সংবিধান মেনে চলারও তাগিদ দিয়েছে ওয়াশিংটন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ইসরায়েলি হামলায় গাজা ও লেবাননে আরও 54 বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় 24 আর লেবাননে 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গাজায় 44,235 এবং লেবাননে 3,768তে উন্নীত হয়েছে প্রাণহানি। এদিকে গাজায় তীব্র ঠান্ডা আর বৃষ্টিতে আশ্রয় নেয়া বাসিন্দাদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। বৈরী আবহাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেয়া 5 লাখ শরণার্থী। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আবার। শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় থমথমে যাত্রাবাড়ি, বিজিবি মোতায়েন, কঠোরতা নয়, শান্তিপূর্ণ সমাধান চাই সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ, বাংলাদেশ সীমান্ত অবরোধের ঘোষণা পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি। তত্ত্বাবধায়ক ফেরানো দ্বিকক্ষ সংসদ সহ বিএনপির ৬২ সংস্কার প্রস্তাব, নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার, বললেন আলী রিয়াজ। এবং অসময়ে ডেঙ্গুর তাণ্ডবে চিকিৎসকদের উদ্বেগ, খোদ হাসপাতালে মশার উপদ্রব, মশক নিধন অভিযানে মনোযোগী হওয়ার পরামর্শ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়, এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।